অমিতাভ ভাই মনে করতেন যে শুটিংয়ের আগে রিদির বাসায় যাবে, রিদির রুম দেখবে, কি বলবো, শুটিং স্পটে গিয়ে, শুটিং হয়নি কিন্তু রিহার্সাল করেছি, এটা মনে হয় একমাত্র আয়নাবাজিতেই। ইনফ্যাক্ট যে জায়গায় আমরা পুরি খাই, আপনারা দেখবেন সিন, সেখানেও আমরা শুটিংয়ের আগে গিয়ে পুরিও খেয়েছি। আমার মনে আছে আমি দরজাটা খুলেছি, মানে আয়না মুখ দিয়ে চলে আসছে, দেখেন চঞ্চল ভাই বসেছিলেন এবং উনি আমার দিকে এভাবে তাকিয়ে যে একটা ওনার সেই হাসিটা দিলেন, এবং হাসিটা এত আন্তরিক ছিল বা এত ওয়েলকামিং ছিল। আমি ওই হাসিটা আমার জাস্ট চোখে ভাসছে আমি যখন বলছি, আমি হাসিটা কোনোদিন ভুলবো না। এই গানকে কেন্দ্র করে তো অফকোর্স অনেক রোম্যান্টিক সিন আছে। তো অমিতাভ ভাই যেমন খুব সংশয় ছিল যে এই সিনে আমি কি না করি, আমি কিন্তু যেদিন শ্যুট করতে গেলাম সেদিন তো দেখে আড়ষ্ট হচ্ছে আমাদের চঞ্চল ভাই, তারা তো বুঝো তো ঘরে একটা বউ আছে কিভাবে নেবে। সেটা ছিল অ্যাকচুয়ালি তুফানের অ্যানাউন্সমেন্ট, ডিনার পার্টির মতো ছিল আর কি। তো সেখানে আমি গিয়েছিলাম, সেখানে আমার অ্যাকচুয়ালি রাফির সঙ্গে দেখা হয়, রায়হান রাফি, এবং এসে বললো, আচ্ছা আপু তুমি কি করতেছো কালকে? ওই জন্মদিনটা আমার জন্য খুবই বিশেষ ছিল। তো অফকোর্স এভাবেই শুরু। আর তারপর দেশে এসে আমার লুক টেস্ট হলো, কস্টিউম পরিয়ে। যেই ড্রেসটা আপনারা আমাকে পোস্টারে দেখেন, একটা লাল ওড়না এবং বটল গ্রিন কালারের আমার একটা কামিজ, ওই ড্রেসটাতেই আমার লুক টেস্ট হয়েছিল। তো এইভাবেই আয়নাবাজির যাত্রা শুরু। তারপর তো ফ্লোরে রিহার্সাল হলো, অনেক রিহার্সাল করেছি, বডির এনার্জি বাড়ানোর জন্য আমি অনেক এক্সারসাইজ আমাকে দিত, সেগুলো করেছি। এরপর আমরা ব্লকিং, আমরা আমরা একেবারে শুটিংয়ের আগে আমরা শুটিং স্পটে গিয়েছিলাম, কারণ অমিতাভ ভাই মনে করতেন যে ক্যারেক্টারে ঢুকবার জন্য, আমার ক্যারেক্টারের নাম রিদি, সো রিদির বাসায় যাওয়াও জরুরি। শুটিংয়ের আগে রিদির বাসায় যাবে, রিদির রুম দেখবে, ওখানে বসবে এবং সে তার ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হবে, সে বারান্দায় হাঁটবে, তার ফিল করতে হবে যে এটা তার বাসা, এটা তাকে ওন করতে হবে। এবং আমি একদম আমার ড্রেস, মানে রিদির যে কস্টিউম, সেগুলো পরে আমরা 2 দিন এরকম, আমি রিদির বাসায়, আয়নার বাসাটা ছিল একটা হাওয়া ঘরের মতো, সেই বাসায় টাইম স্পেন্ড করে, এবং আমরা কিছু সিনও আমরা রিহার্সাল করি ওখানে, তো আমরা ব্লকিংগুলোও বুঝে যাই। এইভাবেই আমরা আসলে আমাদের প্রিপারেশনটা ছিল। এবং আই থিঙ্ক ঠিক এইরকম প্রিপারেশন যেটা আমরা কি বলবো, শুটিং স্পটে গিয়ে, শুটিং হয়নি কিন্তু রিহার্সাল করেছি, এটা মনে হয় একমাত্র আয়নাবাজিতেই, যেখানে আমরা শুটিং স্পটে গিয়ে রিহার্সাল করেছি এবং তার 2-3 দিন পর শুটিংয়ে যাই। তো এগুলো আসলে এক একটা অভিজ্ঞতা হয়ে থাকবে আমার জন্য, যার কারণে আই থিঙ্ক আমি অনেক নতুন ছিলাম তখন, কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল। আমার কস্টিউমের সাথে আমি সহজ ছিলাম, আমার ডায়লগের সাথে আমি অনেক সহজ ছিলাম। আর অফকোর্স আমি যে বাসায় ছিলাম, যে অলিতে গলিতে হেঁটেছি, জায়গাগুলো পরিচিত ছিল। ইনফ্যাক্ট যে জায়গায় আমরা পুরি খাই, আপনারা দেখবেন সিন, সেখানেও আমরা শুটিংয়ের আগে গিয়ে পুরিও খেয়েছি। তো পুরো জায়গাটার, পুরান ঢাকায় শ্যুট হয়েছিল, আমরা আগে ওই জায়গার সাথে খুবই পরিচিত হয়েই শুটিংয়ে যাই, যেন খুব অচেনা জায়গাগুলোকে না মনে হয়, আমরা যাতে জায়গাটাকে ফিল করি এবং ক্যারেক্টারটাকে ধারণ করি। এই তো এভাবে আয়নাবাজি শুরু। আমার মনে আছে আমার প্রথম দৃশ্য যেটা শ্যুট হয়েছিল, সেটা ছিল ওই যে প্রথম যেদিন রিদি আয়নার বাসা, যেটা হাওয়া ঘরের মতো ছিল, সেখানে কেক নিয়ে আসে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো ওইটা আমার প্রথম দিনের শ্যুট ছিল এবং শ্যুট খুবই খারাপ হয়েছিল, বুঝতে পেরেছিলাম। এবং অমিতাভ ভাই একটু খুশি হচ্ছে না, উনি শ্যুট বন্ধ করে লাঞ্চের ব্রেক দিয়ে উনি আমার সাথে বসেছে, আমাকে মনিটরে এনে বলেছে যে দেখো, এই যে এরকম একটা হয়তো লুক দিচ্ছ, এটা দিবা না, এই হাসিটা দিবা না, বা ওই হাসিটা, এখানে একটা হাসি দাও, একদম মাইনিউটলি ধরে ধরে আমাকে আসলে উনি অ্যাক্টিং করিয়েছে। আয়নাবাজিতে আমাকে সবাই অনেক প্রশংসা করেছে আমার কাজের, কিন্তু আমি এটার পুরো ক্রেডিট আমার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীকে দিব, কারণ উনি আমার পিছিয়ে অনেক কষ্ট করেছিল, যতটা ধরে ধরে উনি আমাকে অভিনয়টা করিয়েছে।
সো আয়নাবাজি সিনেমার কথা যেখানে বলছে সেখানে চঞ্চল চৌধুরীর কথা বলবো না, সেটা তো হয়ই না। চঞ্চল ভাই আমার কো আর্টিস্ট, এটা যখন আমি জেনেছি আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি কি পরিমাণ নার্ভাস। এবং আমি যখন চূড়ান্ত হই এই সিনেমার জন্য, আমার মনে আছে উনি তখন আমেরিকায় ছিল। তো উনার আগে আসলে আমি অনেকখানি রিহার্সাল করে ফেলেছিলাম। এরপর যখন উনি আমেরিকা থেকে আসলেন, আমার সাথে প্রথম দেখা হলো, আমরা জানি কোন একটা অফিসে ছিলাম, আমার ঠিক মনে নেই। তো আমার মনে আছে আমি দরজাটা খুলেছি, মানে আয়না আয়না মুখ দিয়ে চলে আসছে দেখেন। চঞ্চল ভাই বসেছিলেন এবং উনি আমার দিকে এভাবে তাকিয়ে জাস্ট একটা উনার সেই হাসিটা দিলেন, এবং হাসিটা এত আন্তরিক ছিল বা এত ওয়েলকামিং ছিল। আমি ওই হাসিটা আমার জাস্ট চোখে ভাসছে আমি যখন বলছি, আমি হাসিটা কোনোদিন ভুলবো না। প্রবলেম উনি পেস্টেল বা এরকম কোনো কালারের শার্টও পরেছিল, আই ডোন্ট রিমেম্বার, বাট হাসিটা আমি কোনোদিনও ভুলবো না। তো এটা খুবই ওয়েলকামিং একটা হাসি ছিল। এবং শুধু চঞ্চল ভাই না, টিমের সবাই আমাকে খুব খুব ইজি করিয়েছিল পুরো শুটিং জুড়ে, আমাকে যাতে আমি কোনো নার্ভাস না হই বা আমি আনইজি ফিল না করি, এটা সবসময় ছিল। আর চঞ্চল ভাইকে নিয়ে তো আসলে কারো কোনো মানে দ্বিধা বা ভয় কিছু ছিল না, যে চঞ্চল ভাইকে কোনো সিন দিব বা কিছু বলবো, চঞ্চল ভাই তো করে দিবে। আমাকে নিয়েছিল। তো যার কারণে অমিতাভ ভাই যেমন আমাকে খুব প্রিপেয়ার করছিল যে এরকম একটা রোম্যান্টিক গান আছে, যে গানটা খুব পছন্দ সবার, ধীরে ধীরে যাও না সময়, আমি এখনও শুনি। অনেকে বলে তাদের প্লে লিস্টে রয়েছে। আমি কোথাও গেলে মাঝে মাঝে কিছু কিছু আউটলেটে গান বেজে ওঠে আমাকে দেখে। বা কোনো একটা গানের আয়োজনে গেলাম, সেখানেও আমাকে দেখে হয়তো গায়ক এই গানটা গাইছেন। তো এই গানটা আমারও খুব প্রিয়, খুবই পছন্দের। তো এই গানের শুটিংয়ে এই গানকে কেন্দ্র করে তো অফকোর্স অনেক রোম্যান্টিক সিন আছে। গানের ঠিক আগ মুহূর্তে একটা রোম্যান্টিক সিন ছিল। তো অমিতাভ ভাই যেমন খুব সংশয় ছিল যে এই সিনে আমি কি না করি, আমি কি এটাতে নার্ভাস হয়ে ভয় মরে যাব কিনা, আমি কি এটা করতে পারবো কিনা। তো উনি চঞ্চল ভাইকে নিয়ে একটু টেনশনে ছিল না, আমাকে নিয়ে অনেক টেনশনে ছিল, যার কারণে উনি সবসময় আমাকে এটা বলতো যে দেখো এরকম একটা সিন, এই এটা কিন্তু করতে হবে, পড়তে পারবা তো, এটা নিয়ে ভয় পাওয়া যাবে না, এটা নিয়ে আড়ষ্ট হওয়া যাবে না, এটা নিয়ে স্টিফ হওয়া যাবে না। তো আমার এটা শুনতে 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 আমি তো ইজি হয়ে গেছি এখন এই সিনের সাথে। কিন্তু যেদিন শ্যুট করতে গেলাম সেদিন তো দেখে আড়ষ্ট হচ্ছে আমাদের চঞ্চল ভাই। উনি তো দুনিয়ার আয়নার এক একটা রূপ, এক একটা এই সব কিছু নিয়ে প্রিপারেশন, এটা নিয়ে তো ওনার কোনো প্রিপারেশন নাই। এই দিন উনি হয়েছেন নার্ভাস, আমি হয়ে গেছি ইজি। এতদিন যে মানুষটা আমাকে ইজি ফিল করাচ্ছিল, সেদিন আমি ওনাকে ইজি ফিল করাচ্ছিলাম। যে উনি এত নার্ভাস হচ্ছে, এত হচ্ছে, বলছে আল্লাহ কীভাবে কী করবো, এটা তো বুঝো তো ঘরে একটা বউ আছে কীভাবে নেবে, এই আর কি, মানে এরকম। বাট আমরা তারপর যাই হোক সিনটা করে ফেলেছি, এবং আমার মনে আছে উনি আমি কি নার্ভাস হবো, ওনাকে দেখে আমার হাসি পাচ্ছিল, উনি এতটা নার্ভাস ছিল। তো এটা ওই গানের স্মৃতিটা মনে পড়লে, আমরা সেদিনও চঞ্চল ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল একটা দাওয়াতে, আমরা সেদিনও এই সিনটা নিয়ে খুব মজা করছিলাম যে চঞ্চল ভাই এত বেশি আড়ষ্ট হয়ে গেছিলো ওই সিনটার সময়। তো হ্যাঁ, এভাবেই একটা সুন্দর গান, একটা সুন্দর সিনেমা এখনও আমার কাছে মনে হয় যে বেঁচে আছে সবার মনে। মানে এখনও আমি যেখানে যাই, আমার মনে আছে অনেক দিন ধরে আমার নামের সঙ্গে আমি আয়নাবাজির নাবিলা এই তকমাটা আমার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। সো আয়নাবাজির পর আপনারা নিশ্চয়ই এখন তুফানের গল্প শুনতে চাইবেন, আমার দ্বিতীয় সিনেমা। তুফানের গল্পটা এরকম যে আয়নাবাজির 8 বছর পর আমি একটা সিনেমা করছিলাম, মানে যেটা রিলিজ পাচ্ছিল তখন। অনেক লম্বা সময়, এই লম্বা সময় আমি অন্যান্য অনেক কাজ করেছি, ওয়েব ফিল্ম করেছি, কিংবা 2-3টা নাটকও করেছিলাম, আর উপস্থাপনা আমি তো কিছু স্পেশাল শোজ করতামই, কিন্তু সিনেমাটা কোনোভাবে মিলছিল না। তো ফাইনালি আমার মনে আছে আমি কোন এক সিনেমার কোনো একটা দাওয়াত ছিল, হয় না যে একটা কোনো অনুষ্ঠান, আমি সেই অনুষ্ঠানে যাইনি, কিন্তু সেটা একটা আফটার একটা হয় না যে দাওয়াত বা সবাই একসঙ্গে মিলন মেলা টাইপের হয়, আমি সেখানে গিয়েছিলাম। এবং সেখানে অনেক মানুষ ছিল, ইনফ্যাক্ট সেখানে শাকিব খানও কিছুক্ষণ আমি বলি সেটা ছিল অ্যাকচুয়ালি তুফানের অ্যানাউন্সমেন্ট। আমি ওই অ্যানাউন্সমেন্টের অনুষ্ঠানে যাইনি, কিন্তু এরপর একটা ডিনার পার্টির মতো ছিল আর কি।
তো সেখানে আমি গিয়েছিলাম। তো আমার সাথে অনেক মানুষও ছিল, অনেকেই গিয়েছিল। সেখানে আমার অ্যাকচুয়ালি রাফির সঙ্গে দেখা হয়, রায়হান রাফি। রায়হান রাফির সাথে এর আগেও আমার ১-২ বার দেখা হয়েছিল এরকমই বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংয়ে। তো ওদিন যখন আমি দেখলাম রাফি আমার সামনে আসলো। আমি মনে হয় বসে খাচ্ছিলাম এবং এসে বলল, "আচ্ছা আপু, আম তুমি কি করতেছো কালকে?" তো আমি বলছি, "কালকে তো আমার একটা এরকম কাজ।" বলে, "তা কালকে না হলে পরশু তুমি একটু আসতে পারবা আমার অফিসে? তোমার সাথে আমি একটু কথা বলতাম।"